আমার বাবা মানুষটা অদ্ভুত রকমের আশাবাদী, বিশেষ করে যখন কোথাও ঘুরতে যাওয়ার কথা ওঠে। জঙ্গল মানেই ভয়, এই ধারণাটা আসলে সিনেমা থেকে এসেছে। বাবা বলছিলেন, হাতের চায়ের কাপটা টেবিলে নামিয়ে রাখলেন। প্রকৃতি কখনো ভয়ঙ্কর হয় না, মানুষই ভয়ঙ্কর। মা চোখ তুলে তাকালেন। তুমি এসব বই থেকে শেখো, বাস্তবে জঙ্গলে গেলে দেখবে সন্ধ্যের পর কি অবস্থা হয়। আমি চুপ করেছিলাম। আমার নাম আরিন, বয়স ২৫। শহরে বড় হওয়া মানুষেরা জঙ্গলকে রোম্যান্টিক ভাবে, আমি সেরকম না। তবুও এই পিকনিকের আইডিয়াটা খারাপ লাগছিল না। কারণ একটাই, আমাদের পরিবার অনেক দিন একসাথে কোথাও যায়নি। আমরা ৪ জন, বাবা, মা, আমি আর ছোট বোন তৃষা। পিকনিকের জায়গা ঠিক হলো চন্দ্রবন রিজার্ভ ফরেস্ট, শহর থেকে প্রায় ৬ ঘন্টার পথ। বাবার এক বন্ধুর পরিচিত লোক নাকি ওখানে ফরেস্ট গেস্ট হাউস দেখাশোনা করে। আর শুধু আমরা না, বাবা বললেন, আমার অফিসের ২ জন কলিগও যাবে পরিবার নিয়ে। এখানেই প্রথম অস্বস্তিটা তৈরি হয়। অচেনা মানুষ। যাত্রার দিন ভোরে কুয়াশা এত ঘন যে রাস্তার লাইটগুলো ভাসমান আগুনের মতো লাগছিল। আমাদের মাইক্রোবাসে আমরা ৪ জন, আর বাবার অফিসের কলিগ রাশেদ সাহেব, তার স্ত্রী আর এক ছেলে। আরেকটা গাড়িতে যাবে আরেক পরিবার, আমরা তখনও দেখা পাইনি। রাশেদ সাহেব মানুষটা অল্প কথার, তার স্ত্রী কথা কম, চোখ বেশি। আর ছেলেটা বয়স ১২ কি ১৩, একদম অস্বাভাবিক রকম চুপচাপ। গাড়ি চলতে শুরু করতেই তৃষা ফিসফিস করে বলল, ভাইয়া, ছেলেটা আমাকে একবারও হাসি দিয়ে তাকায়নি। আমি কাঁধ ঝাঁকালাম। অনেক বাচ্চাই এমন। কিন্তু আমার নিজের মনেও একটা অদ্ভুত ভাব ছিল। সে ছেলেটা আমাদের দিকে তাকাচ্ছিল, কিন্তু চোখে কোনো কৌতূহল নেই, যেন সে আগেই জানে আমরা কোথায় যাচ্ছি। শহর পেরোনোর পর রাস্তা বদলে গেল। দালান কোঠা, দোকান সব হারিয়ে গিয়ে জায়গা নিল গাছ। প্রথমে গাছপালা ছড়ানো, পরে ঘন, তারপর আরও ঘন। মোবাইল নেটওয়ার্ক দুর্বল হয়ে এলো। তৃষা বিরক্ত হয়ে বলল, এখানে থাকলে রিলস বানাবো কি দিয়ে? মা হেসে বললেন, প্রকৃতির দিকে তাকাও, এটাও রিলস। আমি জানালা দিয়ে তাকিয়েছিলাম। গাছগুলোর ফাঁকে ফাঁকে আলো ঢুকছে, কিন্তু অদ্ভুতভাবে ভেতরটা অন্ধকার, যেন আলো ঢুকতে চায় না। এক জায়গায় গাড়ি থামল, চা বিস্কুটের বিরতি। সেখানেই প্রথমবার দেখা হলো অন্য পরিবারটার সঙ্গে। তারা ৩ জন, একজন মধ্যবয়সী পুরুষ, একজন নারী আর একজন বৃদ্ধ। পুরুষটার নাম নয়ন, চেহারায় ভদ্রতা, কিন্তু হাসিটা ঠিক পৌঁছায় না চোখে। নারীটি মিতা, খুব সাধারণ, এতটাই সাধারণ যে মনে রাখা কঠিন। আর বৃদ্ধ লোকটি নয়নের বাবা, নাম গোবিন্দ চক্রবর্তী। বৃদ্ধ লোকটা আমাকে প্রথম দেখাতেই বললেন, তুমি কি বিশ্বাস করো জঙ্গল কথা বলে? আমি একটু হকচকিয়ে গেলাম। হেসে বললাম, কথা মানে? তিনি হাসলেন না, চোখ দুটো গাছের দিকে। যারা শোনে তাদের সঙ্গে বলে। বাবা পরিস্থিতি সামলাতে বললেন, বাবা একটু দার্শনিক। কিন্তু বৃদ্ধ লোকটার চোখে তখনও আমি আটকে ছিলাম। সেখানে ভয় ছিল না, ছিল নিশ্চিততা। দুপুরের দিকে আমরা পৌঁছলাম। চন্দ্রবন ফরেস্ট গেস্ট হাউস, পুরনো কাঠের দোতলা বাড়ি, চারপাশে শুধু গাছ, এত ঘন যে আকাশ টুকরো টুকরো দেখা যায়। একজন লোক এগিয়ে এলো, চেহারা লম্বা, কণ্ঠস্বর নিচু। আমি হরিপদ, সে বলল, এই গেস্ট হাউস আমি দেখি। তার চোখে তাকিয়ে আমার কেমন যেন লাগল, যেন সে আমাদের নয়, আমাদের উপস্থিতির পরিণাম দেখছে। রুম বন্টন হল। বিকেলটা হালকা ঘোরাঘুরি, গল্প, চা, সব স্বাভাবিক। কিন্তু জঙ্গলের ভেতরে সবসময় কিছু একটা থাকে, যেটা শব্দ করে না, কিন্তু তাকিয়ে থাকে। সূর্য ডোবার সময় হরিপদ এসে বলল, সন্ধ্যের পর কেউ একা বাইরে যাবেন না। বাবা হেসে বললেন, কেন, বাঘ আছে নাকি? হরিপদ মাথা নাড়ল, বাঘ না। তাহলে? হরিপদ একটু থামল। সব জিনিসের নাম নেই সাহেব। সন্ধে নেমে এলো। জঙ্গল এক মুহূর্তে বদলে গেল। পাখির শব্দ থেমে গেল, বাতাস ভারী, মনে হচ্ছিল কেউ আমাদের দেখছে। হঠাৎ তৃষা আমার হাত চেপে ধরল, ভাইয়া, ওই ছেলেটা। কোন ছেলেটা? রাশেদ আঙ্কেলের ছেলে। সে বলল, আমরা সবাই এখান থেকে ফিরব না। আমি তাকালাম। ছেলেটা দূরে দাঁড়িয়েছিল,
আমাদের দিকে তাকিয়ে। এই প্রথম সে হাসল, কিন্তু সেই হাসিতে আনন্দ ছিল না, ছিল যেন পূর্বজ্ঞান। সন্ধ্যার পর জঙ্গল বদলে যায়, এটা সবাই জানে, কিন্তু বদলটা এত নিঃশব্দে হয় যে মানুষ টেরই পায় না কখন সে আর আগের জায়গায় নেই। গেস্ট হাউসের চারপাশে হারিকেন লাইট জ্বালানো হলো। হলুদ আলোয় গাছগুলোকে আরও লম্বা, আরও বিকৃত লাগছিল। রাতের খাবার একসাথে খাওয়ার সিদ্ধান্ত হলো। লম্বা টেবিলে আমরা সবাই, 3 পরিবার। হাসি, গল্প, শহরের কথা। বাবা হাসতে হাসতে বললেন, দেখছো, কিছুই হয়নি, জঙ্গলকে অযথা ভয় পাও। মা উত্তর দিলেন না, তিনি বারবার জানালার দিকে তাকাচ্ছিলেন। খাওয়ার সময় লক্ষ্য করলাম রাশেদ সাহেবের ছেলে একটাও শব্দ করছে না, খাবার তুলছে, চিবোচ্ছে, গিলছে, যেন যান্ত্রিক। আমি হালকা করে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? সে মাথা তুলল, রুদ্র। পিকনিক ভালো লাগছে? সে একটু ভাবল, এটা পিকনিক না। আমি হাসলাম, তাহলে? সে চুপ করে গেল। তার মা হঠাৎ বললেন, ও বেশি কথা বলে না। কিন্তু আমি জানতাম রুদ্র কথা বলতে পারে, সে শুধু কিছু কথা বলতে চায় না। খাওয়া শেষ করেই সবাই রুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। হরিপদা আবার মনে করিয়ে দিল, দরজা বন্ধ রাখবেন, জানালাও। বাবা এবার আর হাসলেন না। আমাদের রুমটা দোতলায়, কাঠের মেঝে, পুরনো খাট, জানালার বাইরে শুধু অন্ধকার। তৃষা বিছানায় বসে বলল, ভাইয়া, আমার ভয় লাগছে। কিসের? জানি না, মনে হচ্ছে কেউ নিচে দাঁড়িয়ে আছে। আমি জানালার পর্দা একটু সরালাম। কিছুই নেই। দেখছ, কিছু নেই। কিন্তু পর্দা নামানোর সময় একটা শব্দ পেলাম, টুক টুক টুক, মেঝের নিচ থেকে। প্রথমে ভাবলাম হয়তো কাঠের শব্দ, পুরনো বাড়িতে এমন হয়। তারপর আবার টুক টুক টুক। এবার তালটা নিয়মিত, যেন কেউ আঙুল দিয়ে ঠুকছে। তৃষা ফিসফিস করে বলল, ভাইয়া, নিচে তো কেউ থাকার কথা না, তাই না? আমি নিশ্চিত ছিলাম না। হঠাৎ পাশের রুম থেকে চিৎকার। একজন নারী চেঁচিয়ে উঠল, কে আছে? আমরা দরজা খুলে বেরোলাম। দেখি মিতা দরজার সামনে দাঁড়িয়ে, মুখ ফ্যাকাশে। নয়ন বলছে, কি হয়েছে? মিতা কাপা গলায় বলল, আমাদের রুমের জানালায় কেউ টোকা দিচ্ছিল। সবাই নেমে এলো নিচে। হরিপদ টর্চ নিয়ে বাইরে গেল। কিছুই নেই, জঙ্গল চুপচাপ দাঁড়িয়ে। হরিপদ শুধু বলল, রাতের বেলা শব্দ বেশি শোনা যায়, ভয় পাবেন না। কিন্তু তার কণ্ঠে ভয় ছিল। সবাই যখন ধীরে ধীরে শান্ত হচ্ছিল, গোবিন্দ চক্রবর্তী হঠাৎ বললেন, শুরু হয়ে গেছে। নয়ন বিরক্ত হয়ে বলল, বাবা, এসব কথা এখন বলার দরকার নেই। কিন্তু বৃদ্ধ লোকটা আমার দিকে তাকালেন। তুমি শুনছ, তাই না? আমি মাথা নাড়ালাম। এরা ডাকছে, তিনি বললেন। যারা আগে গেছে তারা ডাকছে। মা হাত চেপে ধরলেন আমার। বাবা এবার স্পষ্টতে অস্বস্তিতে। রাতে ঘুম ভাঙল হঠাৎ। ঘড়িতে তখন 2:17। কারণ একটা শব্দ। কেউ হেঁটে যাচ্ছে, দোতলার করিডোরে। কাঠের মেঝে কাঁপছে, ধীরে ভারী পা। আমি উঠে দরজার কাছে গেলাম, কান পাতলাম। হাঁটার শব্দ থামল। তারপর ফিসফিস, স্পষ্ট না, কিন্তু শব্দ আছে, অনেকগুলো কণ্ঠ একসাথে। হঠাৎ করেই তৃষার বিছানা থেকে শব্দ। সে উঠে বসেছে। ভাইয়া, দরজার বাইরে কে? আমি উত্তর দিতে পারলাম না, কারণ তখন দরজার ওপাশ থেকে খুব নিচু স্বরে কেউ বলল, দরজা খুলো। কণ্ঠটা মানুষের, কিন্তু ভুল জায়গায় টানা। আমি জানতাম এই দরজা খুললে কিছু ঠিক থাকবে না। সকালটা অদ্ভুতভাবে শান্ত ছিল, অস্বাভাবিক শান্ত। পাখির ডাক শোনা যাচ্ছিল, রোদ গাছের ফাঁক দিয়ে ঢুকছে। সব দেখে মনে হচ্ছিল গত রাতটা একটা খারাপ স্বপ্ন। তৃষা জানালার কাছে দাঁড়িয়ে বলল, ভাইয়া, দেখো, আলো কত সুন্দর। আমি কিছু বললাম না, কারণ আমার মাথায় তখনও সেই কণ্ঠটা বাজছিল, দরজা খুলো। নিচে নামতেই দেখি সবাই জড়ো হয়েছে। চা বানানো হয়েছে, বিস্কুট, কিন্তু একটা চেয়ার খালি।
রাশেদ সাহেবের স্ত্রী নেই। আমি বাবার দিকে তাকালাম, বাবা বুঝে গেছেন। রাশেদ সাহেব নিজেও অস্বস্তিতে। ও তো আগেই উঠে পড়েছিল, তিনি বললেন। বলেছিল একটু হাঁটতে যাবে। হরিপদ হঠাৎ মাথা তুলল। একাই? হ্যাঁ। হরিপদের মুখে এক ঝলক আতঙ্ক। সে দ্রুত বলল, কে তাকে বাইরে যেতে বলেছিল? কেউ উত্তর দিল না। নয়ন, বাবা, রাশেদ সাহেব আর হরিপদ 4 জন বেরোলেন। আমিও যেতে চাইলাম। হরিপদ একবার আমার দিকে তাকিয়ে বলল, আপনি শুনতে পান? আমি থমকে গেলাম। কি শুনতে? সে উত্তর দিল না। আমরা জঙ্গলের ভেতরে ঢুকলাম, মাটি ভেজা, পাতায় ঢাকা। হঠাৎ একটা জায়গায় হরিপদ থামল। মাটিতে পায়ের ছাপ, এক জোড়া মানুষের, আর এক জোড়া অসম্ভব লম্বা। নয়নের গলা শুকিয়ে গেল। এটা কি? হরিপদ খুব নিচু স্বরে বলল, এগুলো পুরনো। মানে? এরা অনেক আগে হেঁটেছে, কিন্তু মুছে যায় না। হঠাৎ নয়ন চিৎকার করে উঠল। একটা ঝোপের পাশে একটা শাড়ির আঁচল। রাশেদ সাহেব দৌড়ে গেলেন। চোখে তখন আর মানুষ নেই, শুধু আতঙ্ক। কিন্তু শরীর নেই, রক্ত নেই, কিছুই নেই, শুধু আঁচলটা পরিষ্কারভাবে ভাঁজ করা। মনে হচ্ছিল কেউ রেখে গেছে। ফিরে এসে দেখি রুদ্র বসে আছে সিঁড়িতে। আমাদের দেখেই বলল, সে ফিরবে না। রাশেদ সাহেব চেঁচিয়ে উঠলেন, চুপ কর। রুদ্র শান্ত গলায় বলল, গত রাতেই সে দরজা খুলেছিল। সবাই আমার দিকে তাকালো। আমি কিছু বললাম না, কারণ আমি জানতাম আমাদের দরজায় কণ্ঠটা পুরুষের ছিল। গোবিন্দ চক্রবর্তী আমাকে আলাদা করে ডাকলেন। তুমি জানো না, তিনি বললেন, এই গেস্ট হাউসের জায়গায় আগে কি ছিল? আমি মাথা নড়ালাম। এটা ছিল বনবাসীদের জমি, তিনি বললেন, যারা বনের সঙ্গে থাকত। মানুষ না, আবার পুরোপুরি কিছু আরেকটাও না। তারা কোথায় গেল? তিনি হাসলেন। মানুষ তাদের তাড়িয়ে দিয়েছে, কিন্তু জায়গা ছাড়েনি তারা। বিকেল নামতেই আবার সেই ভারী বাতাস। হরিপদ বলল, আজ রাতটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেন? বাবা জিজ্ঞেস করলেন। কারণ আজ পূর্ণিমা। আমি তাকালাম জঙ্গলের দিকে। গাছগুলো নড়ছিল না, কিন্তু আমি নিশ্চিত কেউ আমাদের দেখছে, আর সে আর লুকোচ্ছে না। পূর্ণিমার আলো জঙ্গলে ঢোকে না, এটা ভেতরে ঢুকে থেকে যায়। চাঁদ উঠতেই গেস্ট হাউসের চারপাশের গাছগুলোকে মনে হচ্ছিল সাদা কালো ছবির মতো। ছায়াগুলো বাস্তবের চেয়ে গাঢ়, আলো অস্বাভাবিক ঠান্ডা। হরিপদ সন্ধ্যার পর সব দরজা জানালা আবার পরীক্ষা করল। তার হাত কাঁপছিল, সে লুকোতে পারছিল না। আজকেও বাইরে যাবেন না, সে বলল। যাই শোনেন। বাবা এবার প্রশ্ন করলেন, আপনি কি জানেন এখানে কি হচ্ছে? হরিপদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানলে কেউ আসে না সাহেব। রাত 9টার দিকে বিদ্যুৎ চলে গেল। হারিকেন জ্বালানো হলো। আলো কমে আসতেই ঘরটা ছোট হয়ে গেল, বা আমরা বড় হয়ে গেলাম, বুঝতে পারছিলাম না। ঠিক তখনই তৃষা বলল, ভাইয়া, নিচে একটা দরজা আছে। আমি তাকালাম। সিঁড়ির নিচে সত্যিই একটা কাঠের দরজা, পুরনো, কালচে, আগে কেউ খেয়াল করেনি। নয়ন বলল, আগে তো এটা দেখিনি। হরিপদর মুখ থেকে রং সরে গেল। এই দরজা খোলার কথা না। কেন? হরিপদ গিলল, এটা ওদের। গোবিন্দ চক্রবর্তী ধীরে ধীরে এগিয়ে এলেন, দরজার সামনে দাঁড়িয়ে চোখ বন্ধ করলেন। এখানেই নামতো তারা, তিনি বললেন, যখন মানুষ আর জঙ্গলের মাঝখানে সীমা ছিল না। বাবা বিরক্ত হয়ে বললেন, আপনি কি বলতে চান এটা সব কুসংস্কার? গোবিন্দ চোখ খুলে আমার দিকে তাকালেন। তুমি কুসংস্কার শুনছ না, তুমি ডাক শুনছ। আমার মাথার ভেতর তখন হালকা গুঞ্জন, যেন বহু মানুষ একসাথে ফিসফিস করছে। হঠাৎ তৃষা চিৎকার করে উঠল, ওই জানালায়! সবাই ঘুরে তাকালো। জানালার বাইরে একজন নারী দাঁড়িয়ে, রাশেদ সাহেবের স্ত্রী। তার চোখ খোলা, মুখে কোনো ভাব নেই, কিন্তু তার পা মাটিতে ছোঁলা না। মা অজ্ঞান হয়ে গেলেন। আমি এগিয়ে যেতেই নারীটি মুখ খুলল, কিন্তু কণ্ঠটা তার না। এটা আমাদের জায়গা।
তারপর সে মিলিয়ে গেল, যেন আলো তাকে গিলে খেল। ঠিক তখনই সিঁড়ির নিচের দরজাটা নিজে থেকেই খুলে গেল। ভেতর থেকে ঠান্ডা বাতাস আর মাটির গন্ধ। হরিপদ হাঁটু গেড়ে বসল। আজ কেউ না কেউ নামবেই। নয়ন কাপা গলায় বলল, নামবে মানে? গোবিন্দ শান্ত স্বরে বললেন, ফিরতি মূল্য। চাঁদের আলো সোজা দরজার ভেতরে পড়ছে। ভেতরে একটা পাথরের সিঁড়ি নিচে নামছে। রুদ্র হঠাৎ দাঁড়িয়ে বলল, আমি আগে থেকেই এখানে ছিলাম। সবাই তাকালো। আগেও এসেছিলাম, সে বলল। আমি ফিরে গিয়েছিলাম, তাই আমাকে আবার ডেকেছে। আমি বুঝে গেলাম, এই জঙ্গল মানুষকে নয়, চিহ্নিত মানুষকে ডাকে। সিঁড়িটা অস্বাভাবিকভাবে শুরু। পাথরের ভেজা, দেয়ালে শ্যাওলা। প্রতিটি ধাপে নামার সঙ্গে সঙ্গে বাতাস ঠান্ডা হয়ে যাচ্ছিল, কিন্তু সেটা আরামদায়ক না, মরা ঘরের ঠান্ডা। আমি আগে, আমার পেছনে বাবা, নয়ন, রাশেদ সাহেব, হরিপদ, গোবিন্দ চক্রবর্তী একদম শেষে। ওপরে কেউ কথা বলছিল না, নিচে ফিসফিস। সিঁড়ি শেষ হলো একটা গোল ঘরে। মাটির মেঝে, দেয়ালে খোদাই করা অদ্ভুত চিহ্ন। মানুষের মতো, আবার পুরোপুরি না। মাঝখানে একটা পাথরের বেদি, তার ওপর শুকনো পাতার স্তূপ। হরিপদ কাঁপা গলায় বলল, এখানেই বদল হয়। কি বদল? বাবা জিজ্ঞেস করলেন। গোবিন্দ উত্তর দিলেন, পরিচয়। ঠিক তখনই বাতাস থেমে গেল। কেউ কথা বলল। কণ্ঠস্বর চারপাশ থেকে আসছে, কোনো দিক নেই। আরিন। আমার বুক ধক করে উঠল। বাবা আমার দিকে তাকালেন। তুমি কিছু বললে? আমি মাথা নাড়লাম। আবার, আরিন, তুমি শুনতে পাও? রাশেদ সাহেব ভেঙে পড়লেন। আমরা বেরোব কিভাবে? গোবিন্দ চক্রবর্তী ধীরে বললেন, যাকে ডাকা হয় সেই না গেলে বাকিরা যায় না। রুদ্র হঠাৎ সামনে এগিয়ে এলো। তার চোখ এখন আর শিশুর মতো না। আমি আগেও নেমেছিলাম, সে বলল। তখন একজন বদলে গিয়েছিল। কে? আমি জিজ্ঞেস করলাম। সে আমার দিকে তাকালো। তুমি। আমার মাথার ভেতর হঠাৎ স্মৃতি ভেঙে পড়ল। একটা পুরনো স্বপ্ন, যেখানে আমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম ছোটবেলায়। আমি সেটা কাউকে বলিনি, কাউকেই না। দেয়ালের চিহ্নগুলো নড়তে শুরু করল। ছায়াগুলো মানুষের আকার নিচ্ছে। গোবিন্দ বললেন, এরা চলে যেতে চায় না, এরা চায় কেউ তাদের মতো হোক। হরিপদ কাঁদতে শুরু করল। আমি শুধু পাহারা দিই, আমি কিছু করিনি। ছায়াগুলো তার দিকে এগিয়ে গেল, তারপর থেমে গেল। আমার সামনে কণ্ঠস্বর আবার, তুমি দুই দিকেই দাঁড়াও, মানুষ আর আমাদের মাঝখানে। আমি বুঝে গেলাম, আমি যদি নামি বাকিরা যেতে পারবে, কিন্তু আমি ফিরব কিনা ওটা জঙ্গলের সিদ্ধান্ত। আমি বাবার দিকে তাকালাম। তিনি কিছু বললেন না, শুধু মাথা নুইয়ে দিলেন। আমি বেদির ওপর পা রাখলাম। পাতাগুলো গুঁড়ো হয়ে গেল। মাটির নিচ থেকে শিকড় উঠে এসে আমার পা জড়িয়ে ধরল। ব্যথা নেই, শুধু শীতলতা। শেষ কথা শুনলাম, একজন থাকলেই যথেষ্ট। আমি জানি না কতক্ষণ কেটেছিল। সময় এখানে ঘড়ি মানে না, শুধু পরিবর্তন মানে। যখন চোখ খুললাম তখন আলো, সকালের আলো। আমি শুয়ে আছি গেস্ট হাউসের বারান্দায়। বাবা আমার পাশে বসে আছেন। চোখ লাল, কিন্তু মুখে অদ্ভুত শান্তি। আমাকে দেখে শুধু বললেন, চল বাড়ি যাই। আমি উঠে বসলাম। শরীর ঠিক আছে, কোনো ক্ষত নেই। আমি জিজ্ঞেস করলাম, সবাই? বাবা মাথা নেড়ে বললেন, যারা ছিল তারা ফিরেছে। আমি নিচে তাকালাম। মা, তৃষা, নয়ন, মিতা সবাই আছে। রাশেদ সাহেব একা বসে আছেন। রুদ্র নেই। আমি রাশেদ সাহেবের কাছে গেলাম।
তিনি আমার দিকে তাকালেন না। রুদ্র? আমি জিজ্ঞেস করলাম। তিনি শান্ত গলায় বললেন, ও কখনো আমাদের সঙ্গে ফেরার কথা ছিল না। আমি বুঝে গেলাম। রুদ্র ছিল 2 বার ডাকা মানুষ। প্রথমবার ফিরেছিল, দ্বিতীয়বার আর না। আমি চারপাশে তাকালাম। গোবিন্দ চক্রবর্তী? নয়ন ধীরে বলল, বাবা বলেছিলেন তিনি কাজ শেষ করেছেন। কাজ? আমি জানতাম তিনি স্বেচ্ছায় নেমেছিলেন বহু বছর আগে। আজ তিনি ওপরে ওঠেননি। আমরা আর কথা বলিনি। কেউ ছবি তুলল না, কেউ হাসল না। গাড়ি ছাড়তেই দেখলাম গেস্ট হাউসের বারান্দায় হরিপদ দাঁড়িয়ে। সে আমাদের দিকে তাকিয়ে মাথা নোয়ায়। সে জানে জায়গাটা আবার ঘুমাবে কিছুদিন। শহরে ফিরে সব স্বাভাবিক। মোবাইল নেটওয়ার্ক, শব্দ, আলো। তৃষা একদিন হঠাৎ বলল, ভাইয়া, জঙ্গলের কথা মনে আছে? আমি বললাম, হ্যাঁ। সে বলল, মনে হয় আমি কিছু ভুলে গেছি, কিন্তু ভয়টা ভুলিনি। রাতে মাঝে মাঝে ঘুম ভাঙে। আমি শুনি পাতার শব্দ, কিন্তু জানালার বাইরে কোনো গাছ নেই। আমি আয়নার সামনে দাঁড়ালে কখনো কখনো মনে হয় ছায়াটা একটু দেরিতে নড়ে। ডাক আসে না, কিন্তু ডাক থাকে। শেষ কথা, জঙ্গল মানুষ খায় না, সে গল্প রাখে। কেউ কেউ শুধু সেই গল্পের অংশ হয়ে যায়। আমি জানি আমি পুরোপুরি ফিরে আসিনি, আর জানি জঙ্গল আমাকে ছাড়েনি, শুধু আপাতত আমাকে শহরে থাকতে দিয়েছে।